লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা জহির। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। দর্শক, করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে আমাদের তিনজন অতিথি আজ তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং আমাদের সঙ্গেই যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে। আপনাদের সঙ্গে আলাপ করব আজকের যেই উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে দিয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসছি। শুরুতেই মার্কেন্টাইল ব্যাংকের সৌজন্যে সংবাদ শিরোনাম। দেশে নতুন করে 9 জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়ালো মোট 110 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে 434 জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে 3,382 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে গত 24 ঘন্টায় পরিসংখ্যান তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। জানান, গত 24 ঘন্টায় 2,974 জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছে 434 জন। নতুন 2 জন সুস্থ সহ মোট বাড়ি ফিরেছেন 87 জন। মৃত 9 জনের মধ্যে 5 জন পুরুষ এবং 4 জন নারী। সংক্রমণের হারের দিক থেকে ঢাকা এগিয়ে, তাই কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেককে কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী ও গোপালগঞ্জে কলেজ শিক্ষক সহ 6 জনের মৃত্যু হয়েছে। সকালে পটুয়াখালী মেডিকেলে 1 জনের মৃত্যু হয়। তার বাড়ি সদরের শেখাকাঠি গ্রামে। গতরাতে শ্বাসকষ্ট শুরু হলে পটুয়াখালী মেডিকেলে নেওয়া হয় তাকে। সকালে মারা যান তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে 1 যুবকের মৃত্যু হয়। ভোরে শ্বাসকষ্ট শুরু হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে খুলনায় করোনার লক্ষণ নিয়ে মারা গেছে 2 জন। সিভিল সার্জন জানান, এদের একজন পুরুষ ও আরেকজন নারী। সাতক্ষীরার আশাশুনিতে 1 কলেজ শিক্ষক ও পাটকেল ঘাটায় নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ভোরে যক্ষায় 70 বছর বয়সী এক বৃদ্ধা মেডিসিন ওয়ার্ডে মারা গেছেন। তার শ্বাসকষ্ট ছিল। এদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। কিশোরগঞ্জে 141 জন করোনা রোগীর 101 জন স্বাস্থ্য বিভাগের। তাদের মধ্যে 31 জনই চিকিৎসক। 8 কর্মচারী ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স 14 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে চিকিৎসক ও নার্সের করোনা শনাক্ত হয়। লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। সদর, ইটনা, কাঠিয়ানী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হানা দিয়েছে করোনা। ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত অনেকে তথ্য গোপন রেখে এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়েছেন। একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়। হাসপাতালগুলোর চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে অন্য রোগের চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে প্রশাসন। রাজধানীর শহীদবাগ এবং নিকুঞ্জে অভিযান চালিয়ে 1200 অনুমোদনহীন করোনা টেস্টিং কিট উদ্ধার করেছে র্যাব 3। 2 জায়গায় আলাদা অভিযানে 5 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। গোপন খবরে সকালে রাজধানীর শহীদবাগ এলাকায় অভিযান চালায় র্যাব 3। 3 ঘন্টার অভিযান চালিয়ে বাসার নিচতলা থেকে উদ্ধার করা হয় প্রায় 300 করোনা টেস্টিং কিট। র্যাব বলছে, বিদেশ থেকে সরাসরি কিট আনা এখন বেআইনি, কিন্তু সংঘবদ্ধ চক্রটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীন থেকে এসব টেস্টিং কিট নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত আসামিদের জেল জরিমানা দেয়। অভিযানে থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিম বলছে, অনুমোদনহীন এসব কিট দিয়ে পরীক্ষার ফলাফল ভুল হবার সম্ভাবনাই বেশি। এদিকে বিকেলে রাজধানীর নিকুঞ্জে অভিযান চালিয়ে আরও 700 পিস কিট উদ্ধার করে র্যাব। সংবাদ সম্প্রসারণে জানিয়ে দিলাম দিনের উল্লেখযোগ্য খবরগুলো। এবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আমাদের আজকের যুক্ত হওয়া 2 জন অতিথির সঙ্গে। শুরুতেই আমি একটু জানতে চাই যে আমরা একটি প্রতিবেদন আজকে সারাদিন ধরেই সকাল থেকেই দেখছিলাম, দুপুরের পর থেকে, এবং বিকেলে সেটি আরও পাওয়া গেছে যে ভেজাল কিট জব্দ করা হয়েছে। প্রায় 1000-এর বেশি ভেজাল কিট জব্দ করা হয়েছে এবং সেগুলো বেআইনিভাবে বাংলাদেশে আনা হয়েছে। তো আমরা যতটুকু জানি যে এটা আসলে এখন যেই করোনা পরীক্ষা করা হচ্ছে, এই করোনা পরীক্ষার কিট শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতেই থাকে এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া এগুলো রক্ষণাবেক্ষণ বা ক্রয় বিক্রয়ের কোনোই সুযোগ নেই। তাহলে এই জিনিসগুলো আসলো কোত্থেকে, এই বিষয়ে মন্তব্য জানতে চাইবো। আমি আশিক সৈকত, আপনার কাছ থেকে আপনার মন্তব্য জানতে চাইবো।
আম, প্রথমত যে প্রশ্নটি আপনি করলেন যে রিপোর্টটি আসলে সারাদিন আছে, যখন বিভিন্ন র্যাপিড কিট এনেছিল এবং আমার আমার যতদূর জানা মনে পড়ে যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম কিন্তু 30,000 এরকম ওয়ান টাইম টেস্টিং কিট এনেছিলেন এবং আনার পর যখন এগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দেওয়া হয়েছিল তখন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এগুলো নেয়নি এবং তারা বলেছে যে এই কিটগুলো থেকে 100% নিশ্চিত রেজাল্ট পাওয়া যাবে না। এরপর থেকে কিন্তু আর টেস্টিং কিট বাংলাদেশে আনা হয়নি বা বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কোনো কথা আমরা শুনিনি। কিন্তু আজকে যেটি আমরা দেখলাম যে বিভিন্ন ফার্মেসিতে এইরকম টেস্টিং কিট পাওয়া যাচ্ছে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে এগুলো নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি এই টেস্টিং কিট গুলো নানাভাবে আমদানি করা হচ্ছে কিনা। সেটি কিন্তু কারণ যেহেতু এই টেস্টিং কিট গুলো দিয়ে 100% নিশ্চিত রেজাল্ট পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তরের যে সিদ্ধান্ত ছিল প্রথম থেকেই যে এগুলো তারা ব্যবহার করবেন না, কারণ 100% নিশ্চিত না হতে পারলে কিন্তু বিপদের আশঙ্কা আরো বাড়বে। কারণ একজন মানুষকে টেস্ট করার পর যদি দেখা যায় তিনি নেগেটিভ, কিন্তু আসলে তিনি পজিটিভ, কিন্তু নেগেটিভ মনে করে উনি তো স্বাভাবিক জীবন যাপন শুরু করলেন, কিন্তু ওনার থেকে কিন্তু অনেক মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়বে, তার পরিবার, তার স্বজন, তার অফিস বা তিনি যেখানে যাবেন, ফলে কিন্তু ঝুঁকিটা আরো বাড়বে। ফলে এই ধরনের ত্রুটিপূর্ণ টেস্টিং কিট কিন্তু ব্যবহার না করার যে সিদ্ধান্ত সরকারের, সেটি কিন্তু খুবই ইতিবাচক এবং সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না, এটি কিন্তু বাস্তবায়ন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে, যাতে কোনোভাবেই এই কিট কোথাও ব্যবহৃত না হয়। অনেকে কিন্তু বলছেন যে চায়না এই ধরনের ওয়ান টাইম কিট ব্যবহার করা হয়েছে এবং সুফল পাওয়া গেছে, কিন্তু কোথাও কিন্তু আমরা যতগুলো গবেষণা আমরা দেখছি, কোনো গবেষণায় কিন্তু এই ধরনের ওয়ান টাইম যে টেস্টিং কিট এগুলো থেকে 100% নিশ্চিত রেজাল্ট আসে সেটি কিন্তু বলা হচ্ছে না। সবাই কিন্তু নির্ভর করছেন ল্যাবরেটরি টেস্টের উপরই। ফলে এই যে আজকে যে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে যে কিট গুলো পাওয়া গেছে, সেই জায়গাতে বোধহয় আরো বেশি মনিটরিং করা দরকার। যেহেতু এগুলো ফার্মেসি গুলোতে পাওয়া যাচ্ছে, তার মানে এগুলোর এক ধরনের ক্রেতা আছে, তারা কোনো না কোনো ভাবে এগুলো টেস্টের কাজে বিক্রি করছেন, বিক্রি করলে সেগুলো নিশ্চয়ই কোথাও টেস্ট হচ্ছে এবং মানুষ ভুল ফল পাচ্ছে। এই জায়গাটাই বোধহয় স্বাস্থ্য অধিদপ্তরকে মনিটরিং আরো জোরদার করতে হবে, যাতে কেউ এই ধরনের কিট নিয়ে ব্যবহার করে বিভ্রান্তিকর কোনো তথ্য, বিভ্রান্তিকর কোনো খবর তার স্বাস্থ্য সম্পর্কে মানুষ না জানে। এতে করে কিন্তু শুধু ওই ব্যক্তির ঝুঁকি বাড়বে না, এইটা তো আছে, ভুল রেজাল্ট যদি আসে সেটা তো যেমন শঙ্কার খুবই ভয়াবহ একটি ঘটনা হবে সবার জন্যই। তাছাড়া আপনি যেটা বললেন যে এটা তো আসলে বেআইনি ভাবে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যেই তারা এনেছে, বা আমরা এখনো পর্যন্ত যতটুকু জানি যে বেসরকারি কোনো হসপিটালে কিন্তু এখনো করোনার পরীক্ষা করা হয় না। তার মানে তাহলে আসলে পরীক্ষাটা করবে কোথায়, বা কি উদ্দেশ্যে কারা এটা এনেছেন? আর আমি আরেকটা বিষয় জানতে চাবো এখানে, মাসুদ কামাল, আপনার কাছে আমি এই প্রশ্নটির উত্তর নিব যে এই যে জিনিসগুলো তারা আনলো, উনি যেটা বললো যে অনেকদিন ধরে তো এগুলো আনা হচ্ছে না, ফ্লাইটও বন্ধ, এবং র্যাব যেটা জানিয়েছে যে ডিএচএল এর মাধ্যমে এটা আনা হয়েছে, তাহলে যদি সেখান থেকে আনা হয় তাহলে এয়ারপোর্টে আসলে মনিটরিং সিস্টেমটা কিরকম? কারণ এরকম গুরুত্বপূর্ণ জিনিস, এটা তো কোনো অন্য জিনিস না, এটা একটা টেস্টিং কিট, তাহলে সেখানে মনিটরিং সিস্টেমটা আসলে কিরকম? সেখানে কি ধরা পড়েনি এরকম কাস্টমসের ফাঁক গলেই বের হয়ে আসলো জিনিসগুলো? না, আসলে এই নিউজটা কিন্তু সারাদিন যেভাবে নিউজটা প্রচারিত হলো, আমার কাছে এই নিউজটাকে অসম্পূর্ণ মনে হয়েছে। অসম্পূর্ণ মনে হয়েছে এই কারণে যে কিটগুলো আসলে নিশ্চিত চাহিদা আছে, চাহিদা না থাকলে এত কষ্ট করে কেউ আনবে কেন? সেই চাহিদাটা কোথায়, কে আনলো, কেন আনলো, কি কারণে আনলো, এটা তো বোঝা যাচ্ছে না জিনিসটা। এটা বুঝতে হবে আমাদেরকে, কারণ বেসরকারি পর্যায়ে সরকার এই ধরনের টেস্ট করার কোনো অনুমোদন দেয়নি, কোনো ব্যবস্থা নেই, তাহলে এটা আসলো কেন? এবং যিনি আনলেন উনি তো ফ্রি ফ্রি আনেননি, টাকা দিয়ে চলেছেন, ডিএচএল আনার খরচ অনেক, এত টাকা উনি ব্যয় করলেন কিসের আশায়, অথবা কি কারণে? এই পুরো জিনিসগুলো উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত এটা নিয়ে আসলে মানে আমি নিজেও বুঝতে পারছি না এটা কেন হলো। তবে একটা কথা এখান থেকে বেরিয়ে আসে, সেটা হলো যে এই কিট ভাই এনে থাকেন, ওনারা এতটুকু উপলব্ধি করেছেন যে এই কিটগুলোর এক ধরনের চাহিদা বাংলাদেশে আছে, মানে কেউ কেউ আপনার টেস্ট করার জন্য আগ্রহী। এখন কারা টেস্ট করার জন্য আগ্রহী সেই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে কি আমাদের এখানে বর্তমানে যে টেস্ট চলছে সেই টেস্টের পরিমাণটা কি অপর্যাপ্ত? যদি তাই হয় টেস্টের পরিমাণ আমাদের বাড়াতে হবে। এখন সরকারি ভাবে টেস্ট হচ্ছে, আমি মনে করি এই টেস্টগুলোকে চাহিদা যেহেতু বেশি আছে, বেসরকারি যে হাসপাতালগুলো আছে, বেসরকারি যে ল্যাবগুলো আছে, সেখানেও সরকারি তত্ত্বাবধানে এখন এই টেস্টগুলো করতে দেওয়া উচিত আমি মনে করি।
কারণ ওখানে আবার সরকারি ভাবে করতে হবে, কারণ ওখানে মানুষ টাকা দিয়ে করবে, সেটা যেন না হয়। সরকারি তত্ত্বাবধানে এগুলো ওখানে করলে পরে আমরা আরো ভালো রেজাল্ট পেতে পারবো। আর এই নিউজটা আমি মনে করি আরো ফার্দার অনুসন্ধান দরকার, তা না হলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কেন আসলো, কে আনলো, কিভাবে আনলো, এগুলো আর কি। জি, এই কিট পিপি এইসব ব্যাপারে যেরকম আমরা শঙ্কা জাগা নিয়ে তথ্য পাচ্ছি, খবরাখবর প্রতিদিনই আসছে, সেরকম আরেকটা এখন আশঙ্কার বিষয় হচ্ছে যে আমাদের যে হসপিটালগুলো আছে সেখানে চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আজকে সারাদিন ধরে আমরা একটা খবর যেটা দেখছিলাম যে কিশোরগঞ্জে 31 চিকিৎসক সহ করোনায় আক্রান্ত, 101 জন স্বাস্থ্যকর্মী, সেখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্সকে লাখাই উপজেলায় সেটা কিন্তু লকডাউনও করে দেওয়া হয়েছে এরই মধ্যে। তো কিশোরগঞ্জের এই অবস্থায় চিকিৎসকদের এত বেশি আক্রান্ত হয়ে যাওয়ার অবস্থা, আমরা যেটা ধারণা করি, মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে যখন গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যায় তখন শ্রমিকরা সেখানে গিয়েছে, সেই কারণেই বোধহয় এটা বেড়েছে কিনা এই সংক্রান্ত আরো ভালো জানাতে পারবেন আমাদের সেখানকার যিনি প্রতিনিধি আছেন, তার কাছ থেকে আমরা নিশ্চয়ই আরো ভালো জানতে পারবো। তিনি যুক্ত হয়ে গেছেন এরই মধ্যে আমাদের সঙ্গে। জি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কিশোরগঞ্জে আপনার একটি প্রতিবেদনেই আমরা দেখছিলাম পাঠানো তথ্যের, যে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছেন রোগী, তারা বিভিন্ন জায়গা থেকে, গার্মেন্টস কর্মী সম্ভবত, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে অসুস্থ হওয়ার পর, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন ভুল তথ্য দিয়ে বা তথ্য গোপন করে যে তারা করোনায় আক্রান্ত, সেরকম তথ্য দেননি, সেই কারণেই তারা আক্রান্ত হয়েছে। এটাই কি মূল কারণ, নাকি আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি যে সেখানে ত্রাণ বিতরণের সময় অনেক লোক সমাগম কিন্তু হয়, এসবও কারণ বলে আপনি মনে করছেন? ফারজানা, কিশোরগঞ্জের যে ডাক্তাররা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা যে করোনা আক্রান্ত হচ্ছে, সেটা কিন্তু গার্মেন্টস কর্মী অথবা ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যে সকল কর্মী তারা কিশোরগঞ্জ ফিরেছেন, ফেরার পরেও কিন্তু তারা তথ্য গোপন করে চিকিৎসা নিয়েছেন, এটা একটি কারণ। এছাড়াও কিন্তু গতকালকে একজন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের একজন ডাক্তার, সহকারী অধ্যাপক তিনি, ডাক্তার আতাউর রহমান, তিনি কিন্তু তার ফেসবুকের টাইমলাইনে কিন্তু লিখেছেন যে এই কিশোরগঞ্জকে বাঁচানোর দায়িত্ব জনগণ এবং রাজনীতিবিদ যারা রয়েছেন, তারা যারা কিশোরগঞ্জের কর্তা রয়েছেন, তাদের কিন্তু নিষেধের কথা বলছেন। না হয় কিন্তু কিশোরগঞ্জের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা কিন্তু একবারে ভেঙে পড়বে এবং দিন দিন চিকিৎসকরা আক্রান্ত হওয়ার কারণে তার উদ্বেগ প্রকাশ করছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে তাদের যে পর্যাপ্ত পরিমাণে যে পিপিই এবং মাস্ক থাকলেও কিন্তু তারা এই N95 যে মাস্ক, সেটি কিন্তু আসলে অপ্রতুল এবং যে পিপি সংগ্রহ করা হচ্ছে সেটিও কিন্তু তাদের সন্দেহান যে এই পিপির মান নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে। তারা চাচ্ছেন যে ভালো মানের পিপি এবং তাদের যে N95 মাস্ক, এবং সানগ্লাস, তারা যাতে ভালোভাবে প্রোটেক্টিভ করোনাকে করতে পারে সেই ধরনের তারা চাচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্পূর্ণরূপে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। তাছাড়াও বাকি যে 13টি উপজেলার মধ্যে যে সদর উপজেলা সহ যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীরা কিন্তু এসে চিকিৎসা পাচ্ছেন না। আমি গতকালকে একটি ফেসবুকের আরেকটি স্ট্যাটাস আমি দেখেছি, একজন ডেলিভারির জন্য এসেছে তার একজন রোগী নিয়ে, তারা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু সেই সেবাটি এখান থেকে তারা নিতে পারেন নাই এবং তারা মনে করছেন যে কিশোরগঞ্জের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোতে কিন্তু চিকিৎসা সেবা বলতে গেলে যেন বহির্বিভাগের চিকিৎসা কিন্তু তেমন ভাবে পাচ্ছে না। তাছাড়াও কিশোরগঞ্জের প্রশাসনের সাথে আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু তারা টেলিমেডিসিন ইতিমধ্যে চালু করেছেন। এছাড়া কিশোরগঞ্জ রাষ্ট্রপতি একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের একজন চিকিৎসক আমাকে জানিয়েছেন যে প্রথম দিক দিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগের কিন্তু তেমন তাদের হয়তো তাদের কিছু দুর্বলতা অথবা তারা কিন্তু এত যত্নশীল ছিল না যে যাতে সঠিকভাবে প্রোটেক্টিভ ভাবে তারা রোগী দেখতে পারেন। এই ছিল কিশোরগঞ্জের হয়তোবা তারা ধারণা করছে যে প্রাথমিকভাবে যে সকল রোগী নারায়ণগঞ্জ কিংবা ঢাকা থেকে এসেছেন তারা রোগের তথ্য গোপন করে চিকিৎসা করাতেই কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে। শরীফুল আলম, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য যতটুকু আপনি জানেন ততটুকু জানানোর জন্য। আমি একটু আশিস সৈকত, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের প্রতিবেদকের কথাগুলো। তিনি বলছিলেন তিনি সেখানে কিশোরগঞ্জের স্বাস্থ্যকর্মীদের অনেকের সাথে কথা বলেছে, তারা অনেকে বলেছেন যে এই পিপিই গুলো তাদের দেওয়া হয়েছে সেগুলো আসলে অনেকখানি মানসম্মত না। সানগ্লাস বা তাদের যে পরিধেয় পোশাকটি বা মাস্ক N95 মাস্ক হয়তো ভালোটা তাদেরকে দেওয়া হয়নি আর কি। যেরকম
এরকম অভিযোগ আমরা গত কয়েকদিন ধরেই পাচ্ছি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে, বা ফেসবুকে অনেকে কমপ্লেন করছেন, অনেক চিকিৎসক। তো আসলে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদের চিকিৎসকই আছে সীমিত সংখ্যক কিছু। সব হাসপাতালগুলো, গতকালকেও দেখেছি আমরা মিটফোর্ড হাসপাতাল লকডাউনের চিন্তা ভাবনা চলছিল, আজকেও নতুন করে সেখানে একজন করোনা আক্রান্ত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তাহলে সামনে আমাদের ভবিষ্যৎ কি? না দেখেন, আপনি যেদিকে আসলে শেষ করলেন আমি সেই জায়গাটা দিয়ে শুরু করি, যে হাসপাতাল লকডাউন আমরা কিন্তু সরারদি হাসপাতালের কথাও শুনেছি, তার আগে মিটফোর্ড হাসপাতালের কথা আপনি বলছিলেন যে লকডাউনের কথা। আমার একটা খুব পরিষ্কার প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করে, যে কোনো হাসপাতালে যদি করোনা রোগী যায় বা ভর্তি হয়, বা সে কারণে যদি কোনো ডাক্তার কিংবা কোনো নার্স বা কোনো স্বাস্থ্যকর্মী যদি আক্রান্ত হন, তাহলে হাসপাতাল কেন লকডাউন করা হবে? এটা কিন্তু সাংঘাতিক একটা ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা। হাসপাতাল তো লকডাউন হতে পারে না। হাসপাতালে রোগী যাবে, সেই রোগ থেকে একজন সংক্রমিত হতেই পারে, সেই জন্য হাসপাতাল কেন লকডাউন হবে? পৃথিবীতে কোনো জায়গায় কোনো ডাক্তার রূপে আক্রান্ত হয়েছেন থেকে সেই হাসপাতাল লকডাউন হয়েছে এরকম নজির কিন্তু নেই কোথাও। বাংলাদেশে প্রথম একটি হাসপাতাল, মগবাজার একটি বেসরকারি হাসপাতাল, কয়েকজন ডাক্তার আক্রান্ত হয়েছে এবং লকডাউন করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এর আগেও দেখেছি, যখন কোভিড রোগ শুরু হয় বাংলাদেশে, তখন কিন্তু বেশ কিছু বেসরকারি হাসপাতাল, বিশেষত ঢাকার বেশ কয়েকটা নাম করা হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সেগুলি কিন্তু নানা অজুহাত দেখে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়েছে, তারা জ্বরের রুগীরা দেখবেন না এরকম কিন্তু করা হয়েছে। এক শ্রেণীর ডাক্তার কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু আবার পাশাপাশি আমরা দেখছি কিছু কিছু ডাক্তার সেই সুযোগটা নিচ্ছেন কিনা, যে যেহেতু সেখানে 2 জন সংক্রমিত হয়েছে, পুরো মিটফোর্ড হাসপাতাল আপনি দেখেন, মিটফোর্ড হাসপাতালটা কত বড় হাসপাতাল, সেখানে শত শত হাজার হাজার রোগী, সেখানে শুধু করোনা রোগী নয়, নানা রকম অসুখের সেখানে চিকিৎসা দেওয়া হয়। সেই হাসপাতালকে যদি লকডাউন করে দেওয়া হয়, তাহলে শুধু তো কোভিড আক্রান্ত না, হাজার হাজার সাধারণ যারা রোগী, নানা রকম হ্যাঁ, কিন্তু নানা রকম চিকিৎসা এখানে আমরা এটাও দেখেছি, নানা রকম চিকিৎসা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে না। উনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে গতকালকে একজন ডেলিভারির জন্য এসে কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন, সেখানে তিনি চিকিৎসা পাননি। অন্যান্য চিকিৎসার জন্য যারা আসছে এই ধরনের হাসপাতালগুলোতে, সাধারণত বিশেষ করে জেলা শহরের যেই হাসপাতালগুলো আছে, সেই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে না। তাহলে আসলে হাসপাতাল খোলা রাখায় মানুষের কি লাভটা হচ্ছে সেই সব জায়গার মানুষের? আপনি খুবই যৌক্তিক ভাবে বলেছেন এই কথাটি, যে মানুষ কি কেন চিকিৎসা পাবে না? যদি যে হাসপাতালগুলি কোভিড এর জন্য একেবারেই সিগনিফাইড করে দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই হাসপাতালগুলোর কথা আমরা জানি। কুর্মিটুল্লাহ জেনারেল হাসপাতাল, উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল কিংবা মুক্তা জেনারেল হসপিটাল, সেগুলিতেই শুধুমাত্র কোভিড রোগীদের চিকিৎসা হবে। কিন্তু অন্য যেসব হাসপাতালগুলো আছে, সেখানে কিন্তু কোভিড এবং নন কোভিড 2 ধরনের রোগী চিকিৎসা হবে। এক পাশে কোভিড রোগীদের চিকিৎসা হবে, নিশ্চয়ই সেটি একটি আইসোলেটেড এরিয়া হবে। আরেক পাশে যারা নন কোভিড, অন্যান্য সাধারণ রোগী যারা, তাদের চিকিৎসা হবে। আপনি দেখেন পিজি হাসপাতালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা হচ্ছে, আবার সাধারণ রোগীদের চিকিৎসাও কিন্তু হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এইসব কথা বলে কেন বলা হচ্ছে, আসলে এগুলো বোধহয় একটু আসলে তদন্তের দাবি রাখে। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এবং শুধুমাত্র কিশোরগঞ্জে না, ঢাকায়ও কিন্তু সাধারণ রোগীরা যারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, বিভিন্ন হাসপাতালে ঘুরছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন। বিশেষত জ্বর হলে তারও বিপদ, অনেক ডাক্তার রোগীদের গায়ে হাত দিয়ে দেখছেন না। আমি সব ডাক্তারের কথা বলছি না, কিছু কিছু হাসপাতালে আসলে এই ব্যাপারগুলো শঙ্কা জাগা নিয়ে। তবে এর মধ্যে একটা ভালো খবর, যেটা আজকে বিকেলের দিকেই আমরা খবরটি পেলাম, যে আরো 1000 সরকারি ডাক্তার নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারিভাবে আরো 1000 ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে, মানে ডাক্তারের সংখ্যা বাড়ছে। যেখানে আমরা বলছি যে চিকিৎসকদের সংকট দেখা দিয়েছে, বা তাদের বিভিন্ন রকম শঙ্কার কারণে তারা অনেকেই চিকিৎসা করতে চাচ্ছিল না, সেক্ষেত্রে আরো 1000 জন সরকারি ডাক্তার বলে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো। তো মাসুদ কামাল, আমি জানতে চাচ্ছিলাম যে কত দ্রুত সময়ের ভিতরে আসলে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে? কারণ সরকারিভাবে ডাক্তার নিয়োগ দিতে গেলে বিভিন্ন রকমের জটিলতা তো থাকে, সেক্ষেত্রে একটা কালক্ষেপণ তো হয়। দেখেন, সরকার চাইলে অতি দ্রুতই নিয়োগ দিতে পারবে। নিয়ম কানুন সব তো সরকারই বানায়, আবার সরকার সেগুলোকে শিথিলও করতে পারে, যে এটা কোনো সমস্যা না। বাট সমস্যাটা হলো, যে প্রশ্নটা এখানে উঠেছে, কিশোরগঞ্জের যে ফিগারটা আমরা এখানে পেলাম, 141 জন রোগীর মধ্যে 101 জন হলো ডাক্তার, তাহলে বাকি থাকলো কয়জন? 40 জন। তাহলে 40 জন ডাক্তারের বাইরে, মানে সাধারণ মানুষের চিকিৎসা করতে যে 101 জন হাসপাতালের লোকজন অসুস্থ হয়ে পড়লো, এটা কি গ্রহণযোগ্য হিসাবটা? এটা তো সিম্পল ম্যাথ রে ভাই, এটা তো হিসাবে মিলে না। এখানে কোনো ফাঁক ফোকর আছে, ফাঁক ফোকরটা কোথায় সেটা আমাদের খুঁজে দেখতে হবে। আর দ্বিতীয় কথাটা হলো যে ডাক্তাররা যে ওনারা বলছেন যে N95 মাস্ক পাচ্ছেন না অথবা PPE পাচ্ছেন না, এই অভিযোগটা কিন্তু একদম ফালতু অভিযোগ নয়।
কারণ একজন ডাক্তারকে তো রোগীর কাছে যেতে হচ্ছে, একজন ডাক্তারকে তো করোনা রোগী তো ডাক্তারের কাছে আসতেছে। দেখেন, আমি আপনি সারাদিন যদি রাস্তায় বের হয়ে ঘোরাঘুরি করি, আমার সঙ্গে হয়তো সারাদিনে একজন করোনা রোগী দেখা নাও হতে পারে অথবা হতে পারে। আর একজন ডাক্তার যদি যখন হাসপাতালে যাবেন, তার যদি 10 জন রোগীর সঙ্গে দেখা হয়, 10 জনের মধ্যে 8 জনই করোনা রোগী হতে পারেন। কাজে তাদের নিরাপত্তাটা তো গুরুত্বপূর্ণ। এই পিপিই নিয়ে শুরু থেকেই কি এর মান নিয়ে প্রশ্ন উঠছে না? উঠছে তো। যারা ব্যবহার করছেন তারা সবাই বলছেন এগুলো মানসম্মত নয়। কেবল কারা এর পক্ষে সুপারিশ করছেন, কারা এগুলিকে ভালো বলছেন? বলছেন হলো স্বাস্থ্য বিভাগের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এরা বলছেন এটা ভালো। তো এটা যে ভালো মন্দ আমি বুঝবো কি করে? যে ব্যবহার করে বলছে ভালো হচ্ছে না। আসলে আর যারা ব্যবহারকারী দিয়ে যেটা বলবে দিচ্ছে, ব্যবহারকারীর কাছ থেকেই পাওয়া যাবে। এটা যদি ভালোই হতো তাহলে কিন্তু চিকিৎসকরা এত সংক্রমিত হবার কথা নয়। নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে আরো যেটা প্রধানমন্ত্রীও গতকালকে বলেছিলেন, আরো সুনজর দিবেন এবং তারা আরো তত্ত্বাবধান করবে, দেখভাল আরো ভালোভাবে করবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই মুহূর্তে একটা বিরতিতে যেতেই হচ্ছে। দর্শক সঙ্গে থাকুন, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত নিটল চাচা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। গত কয়েকদিন ধরেই বিশেষ করে মালদ্বীপ, ইন্ডিয়া, তুরস্ক থেকে বেশ কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনানো হয়েছে এবং তুরস্কেও বেশ কিছু লোক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে তাদের কথা বলছি। বিশেষ করে গেল কয়েকদিন ধরে বাংলাদেশে অনেক যারা বিভিন্ন দেশে আটকা পড়েছিলেন বাংলাদেশি, তাদেরকে ফেরত আনা হয়েছে। তো যাদেরকে ফেরত আনা হয়েছে তাদের যে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে তাদেরকে আসলে বাড়িতে পাঠিয়ে দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন না করে সেটা কি আরেকটা রিস্কের বিষয় হয়ে যাচ্ছে না? কারণ এর আগে ইতালি ফেরতদেরকে এভাবে মানে পাঠিয়ে দিয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলে কি অবস্থা হয়েছে এবং সেটার ইফেক্ট কতখানি পড়েছে সেটা এখন আমরা আসলে পাচ্ছি। আশিস সৈকত, আপনার কাছ থেকে শুনবো এই ব্যাপারে। আপনি যদি বলছেন সেটি ডেফিনেটলি ঝুঁকি বাড়াবে এবং এর আগে বাংলাদেশে ঝুঁকিটা প্রথম কিন্তু শুরু হয়েছিল বিদেশ থেকে যারা এসেছিল, দেশে ফিরছিল, আমরা সেই ফ্লাইটগুলো প্রথম বন্ধ করতে পারিনি যে কোনো কারণেই হোক, এবং পরে যে ফ্লাইটগুলো আসলো সেই ফ্লাইটে যারা বাংলাদেশে আসতেন তাদের কিন্তু সবাইকে আমরা কোয়ারেন্টাইনে নিতে পারিনি। কোয়ারেন্টাইন, আইসোলেশন এই শব্দগুলো আমাদের জন্য নতুন। এই জায়গায় থাকাটা প্রথম যখন হাজি ক্যাম্পে নিয়ে রাখা হয়েছিল তারা এক ধরনের বিদ্রোহ প্রকাশ করেছিল, কিন্তু এখন কিন্তু এটা বাস্তবতা, ওয়ার্ল্ড ওয়াইড সবাই এখন জানে যে এটা তার জন্য যেমন স্বস্তিদায়ক, নিরাপত্তার তার জন্য, তার পরিবারের জন্য, সমাজের জন্য। ফলে যারা এখন বিদেশ থেকে যারা আসবে নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে আছেন তারা নিশ্চয়ই দেশে ফিরবেন, কিন্তু তার নিরাপত্তার জন্য, তার সমাজের নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য, যাতে কোভিডের থাবা এখানে আর বেশি প্রসারিত না হয়, মৃত্যু ঝুঁকি কমানোর জন্য নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, সেই জন্য কিন্তু তাকে কমপক্ষে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং সেটি আপনি যদি বলছিলেন সেটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হলেই কিন্তু সেটি সবচেয়ে ভালো, কারণ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা না গেলে কিন্তু আমরা দেখেছি যারা পারিবারিক কোয়ারেন্টাইনে গেছেন তারা কিন্তু বিদেশ থেকে এসে ঘুরে বেরিয়েছেন, তারা বাজারে গেছেন, তারা আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। কারণ যে দেশে এখনো পর্যন্ত যখন সারা দেশে লকডাউন চলছে 1 মাস ধরে, এরপরও আমরা জানা যায় যখন দেখি যে লাখ মানুষের ঢল নামে, সেই জায়গায় কিন্তু যদি আমরা আইনটা যদি কড়াকড়ি ভাবে আরোপ করতে না পারি, সরকার যদি এইসব জায়গাতে কঠোর হতে না পারে, তাহলে কিন্তু দিন দিন আমাদের ঝুঁকির মাত্রা বাড়তে থাকবে। আমরা যতই বলি, আমরা গণমাধ্যমে যতই প্রচার করি, টেলিভিশনে বা সরকার প্রধান যতই বলুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারই যতই এই বিষয়গুলি বলুক না কেন, তার আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু কার্যত যদি এই বিষয়গুলো যদি আমরা আসলে প্রাতিষ্ঠানিক ভাবে যদি আমরা সেগুলি বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু এই ঝুঁকি বাড়বে দিন দিন। কারণ আপনি জানেন যে ভারত থেকে আনা শুরু হয়েছে, এরপরে মালয়েশিয়ায় আমাদের অনেক স্টুডেন্ট সেখানে আছে, স্টুডেন্ট হাব সেখানে মালয়েশিয়ায়, তারাও কিন্তু ফেরার চেষ্টা করছেন, তারাও হয়তো কিছুদিনের মধ্যে ফিরবেন, ইউরোপ থেকে ফিরবেন, নিশ্চয়ই তারা ফিরবেন, ফেরা তাদের অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু ফেরার পর তাদের এই সময়টা, 14 দিনের যে কোয়ারেন্টাইন সময়টা, সেটি নিশ্চয়ই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে ফিরতে হবে, তাহলে তাদের জন্য। আশিস সৈকত, আপনি এখানে জানাজার বিষয়টি টানছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার জানাজায় এরকম হাজার হাজার মানুষ জড়ো হওয়ার বিষয়টি আপনি যখন বলছিলেন, সেখানে আরেকটি ঘটনা কিন্তু আজকে ঘটেছে। বরিশালের একজন সাবেক মেয়রের বড় ভাই মারা গেছেন। তো সেখানে কিন্তু এরকম কথাবার্তা শোনা যাচ্ছে বা পুলিশ প্রশাসনের দায়িত্ব সম্পর্কেও জানার চেষ্টা করছেন আমাদের যারা প্রতিনিধি আছে তারা, যে এই জানাজায় যেন লোক সমাগম না হয়। মাসুদ কামাল, আপনি অবগত হয়েছেন নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে?
না, এখন এগুলো হলো কি, মনে করেন নানা ধরনের মানুষ তো সমাজে আছে, সবাই যে নিয়ম মানতে চাইবে তা না, কিছু গোয়ার টাইপের লোক আছে, কিছু মূর্খ টাইপের লোক আছে, এটা সমাজে থাকবে। কিন্তু প্রশ্নটা হলো এদেরকে থামাতে হবে, তো থামাবে কে? আপনি যদি এদের নৈতিকতার উপর নির্ভর করেন, এদের রুচিবোধের উপর নির্ভর করেন, তাহলে আপনি ঠকবেন। এখানে প্রশাসনকে শক্ত হতে হবে। যদি প্রশাসন শক্ত হয় তাহলে এটা নিয়ে আমি বাড়তি টেনশনের মধ্যে কেন যাব? আর দেখেন, এইমাত্র যে জিনিসটা আপনি বললেন যে বিদেশ থেকে আসা, আমি নিজে একটা ঘটনা জানি। আমার কয়েকদিন আগে আমার এক বন্ধু এসেছে থাইল্যান্ড থেকে। ওরা পুরা 50 জন লোক একটা প্লেন চার্টার করে এসেছে। ওখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, যারা ওখানে এসেছে তাদের সবাই মানে আপনার করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছে। ওই 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 ফ্লাইটে একজন লোকেরও সার্টিফিকেট বিহীন ছিল। তারা সবাই টেস্ট করেছে এবং টেস্ট করার পর সবার টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়ার পরে ওই প্লেনটা তাদের নিয়ে এসেছে। আমি যতটুকু জানি, ভারত থেকে যারা এসেছে তাদের ওই একই শর্তে প্লেনে ওঠানো হয়েছে। যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে আমি মনে করি তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়াটা খুব মারাত্মক কোনো ভুল হয়নি। কারণ তারা মনে করেন আধা ঘন্টা আগে একটা টেস্ট রেজাল্ট নিয়ে এসেছে, তারা সবাই নেগেটিভ। কাজে আর তাছাড়া আরেকটা কথা, আপনি যখন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাবেন, যারা নাকি যাদের হাতে সার্টিফিকেট আছে তারা নেগেটিভ, ওদের নিয়ে গিয়ে আপনি কি করবেন? আপনার কি সেই ব্যবস্থা আছে? আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে হাসপাতালগুলো কোভিড এর জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে, সেখানেও কি ডাক্তাররা খুব নিয়মিত যাচ্ছেন রোগী দেখতে? না যাচ্ছেন না, না তো। কুর্মিটোলা আমরা হসপিটালেও এরকম বিষয় আসলে আমরা দেখেছি। আরো শুনবো আপনাদের দুজনের কাছ থেকেই। থাকুন আমাদের সঙ্গে, আরেকটা বিরতিতে এই মুহূর্তে যেতে হচ্ছে। দর্শক আপনারাও সঙ্গে থাকুন, একটু পরেই ফিরছি। চলছে সংবাদ সম্প্রসারণ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুক্ত আছেন আমাদের সঙ্গে। আমি একটু ছোট করে একটি বিষয় আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাইবো যে নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতামত আমরা এতদিন শুনেছি। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রিফিংয়ে কিন্তু জানিয়ে দিয়েছে যে এটি আসলে কোনো মনুষ্য সৃষ্টি বা চীন বা উহানের কোনো বিশ্ববিদ্যালয় থেকে এটি ছড়ায়নি। এই ব্যাপারে আপনাদের দুজনের একটু মতামত আমি নিব। তার আগে আরেকটি খবর আমাদের কাছে এসছে যে অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, তিনি কিন্তু এরই মধ্যে তিনি যে করোনা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে গেছে। তিনি আমাদের সঙ্গে এখন যুক্ত আছে, একটু তার কাছে চলে যেতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, তিনি যুক্ত আছেন আমাদের সঙ্গে। যে শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমি, যে 7-8 দিন আগে যে খারাপ খবরটি আমরা পেয়েছিলাম যে করোনা ভাইরাস পজিটিভ ছিল এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠেছেন। আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে এবং আমাদের যারা দর্শক আছে তাদের সঙ্গে একটু শেয়ার করবেন যে কি করে এত দ্রুত সময়ের মধ্যে কি কি পদ্ধতি আপনি গ্রহণ করেছিলেন, কি কি করেছিলেন সুস্থ হবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বিবিসির যত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার প্রতি আপনাদের যে সহমর্মিতা, দেশবাসীর যে দোয়া, সেজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আসলে দ্রুত নয়, এটি তো আমি গত 14 দিন যাবৎ বাসায় আছি করোনা পজিটিভ হওয়ার পর থেকে, এবং বাসায় থেকে সকল স্বাস্থ্যবিধি আমি মানার চেষ্টা করেছি। আপনি জানেন যে আমি পজিটিভ এবং আমার মেয়ে পজিটিভ, সে কারণে আমরা দুজন দুটো ঘরে আলাদা এবং আমার স্ত্রী অন্য আরেকটি ঘরে। আমরা একেবারে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সেপারেটলি থেকে খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত গোসল এবং অন্যান্য সমস্ত দৈনন্দিন কাজকর্মে কিন্তু আমরা একে অপর থেকে আলাদা ছিলাম, এবং সব সময় দোয়া মোছার থেকে আরম্ভ করে সাবান ব্যবহার, ডিটারজেন্ট ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার, সেগুলো করেছি। প্লাস যেটি করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে নিজের ঘরে থাকলে আপনি পুষ্টিকর খাবারটি খাওয়ার সুযোগ পান। মনে রাখতে হবে এটি ভাইরাল ডিজিজ, ভাইরাসের কোনো স্পেসিফিক ঔষধ নেই, নির্দিষ্ট কোনো ওষুধ যেহেতু নেই, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়াতে হবে। সবচেয়ে জরুরি হলো প্রতিদিন পুষ্টিকর সুষম খাবার খাওয়া। মনে রাখতে হবে ভিটামিন সি কুক ফুডে পাওয়া যায় না, এটি আপনাকে ফ্রেশ ফুড খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়া থেকে আরম্ভ করে ভিটামিন সি অধিক মাত্রায় খেয়েছি। প্রতিদিন আমি 2 গ্রাম ভিটামিন সি খেয়েছি অতিরিক্ত, যেটি আসলে আমি বলবো না যে খুব টিপিক্যাল যে চিকিৎসার মেথড, সেই চিকিৎসার মেথডে হয়তো এটি অনেকে বলবে যে ব্যাকরণগতভাবে হয়তো সঠিক নয়, কিন্তু আপনি জানেন যে ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের ভিটামিন সি এবং মিনারেল এবং আরও কিছু ভিটামিন, বিশেষ করে মিনারেলসের মাঝে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সেগুলো খুব জরুরি। এগুলো আমি প্রতিদিন নিয়মিতভাবে ব্যবহার করেছি, এবং গরম পানি ছাড়া কোনো পানি আমরা কেউ পান করি নাই। গরম পানিতে গড়গড়া করেছি, গার্গলিং করেছি এবং ব্যাপারটা নিয়েছি। ব্যাপারটা আপনি জানেন যে এটি
আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটি রেসপিরেটরি ভাইরাস, সকলে জানে এটি কিন্তু ইন্টেস্টাইন বা বডির অন্য কোনো অর্গানকে ইনভলভ করে না। অ্যাবসলিউটলি রেসপিরেটরি ভাইরাস, এটি নাক থেকে আরম্ভ করে ফেরিস থেকে আরম্ভ করে ব্রঙ্কাস অ্যালভুলাই পর্যন্ত যদি আপনি ওয়ার্ম রাখতে পারেন, আসলে টেম্পারেচার ভাইরাসের একটা শত্রু। এটি স্প্রেডিংও যেমন অসুবিধা হচ্ছে, এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেড়ে গেলে স্প্রেডিংও বাধাগ্রস্ত হয়। আর পাশাপাশি আপনি যদি আপনার নিজের বডিটাকে ওয়ার্ম রাখতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু এই ভাইরাসের ক্ষতিকারক প্রভাব থেকে অনেক ক্ষেত্রে আপনি রেহাই পেতে পারেন। এবং মনে রাখতে হবে যে এটি আসলে মূলত ডেডলি ডিজিজ হবে তখনই যদি ভাইরাল নিউমোনিয়া তৈরি করে, অর্থাৎ লাংসের এলভুলাইতে যদি এটি প্রদাহ তৈরি করে বা ইনফ্লামেশন তৈরি করে। জি জি, অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার কথাগুলো অবশ্যই খুবই অনুপ্রেরণাদায়ক। তাহলে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন কিংবা যারা এখন থেকে সতর্ক হতে চাইছেন, তারা নিশ্চয়ই ওনার পরামর্শগুলো মেনে চলবেন। আমাদের সঙ্গে আরও যে দুজন অতিথি যুক্ত আছেন, আশিস সৈকত এবং মাসুদ কামাল, আপনাদের কাছ থেকে সংক্ষেপে একটু আমি জানবো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলেছে যে করোনা ভাইরাস আসলে মনুষ্য সৃষ্টি নয় কিংবা চীনের বা উহানের কোনো ল্যাব থেকে এটি সৃষ্টি হয়নি। শুরুতে আশিস সৈকত, একদমই ছোট করে শুনবো আমি। দেখেন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কিন্তু এই যে ডিবেটটা, এটা কিন্তু প্রথম আমেরিকা থেকে তৈরি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যে এটা কি মনুষ্য সৃষ্টি কিনা এই ভাইরাসটি, সেটি নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা অবস্থান শুরুতে নিয়েছিল, এবং আজকে আরেকবার তারা বলেছে যে এটি মনুষ্য সৃষ্ট ভাইরাস নয়। ফলে এটি একটি প্রাণী দেহ থেকে সেটি এসেছে। সেটি কিন্তু এখন আমরা যদি WHO এর প্রতি যদি আস্থা রাখি, তাহলে WHO কথাই আমাদের মানতে হবে। তবে এটার সঙ্গে শুধু আমি একটা কথা যুক্ত করি যে আজকের এই দিনে আমাদের জন্য প্রফেসর শহীদুল্লাহ সাহেব যে কথাটি বললেন, আমাদের সময় একদম কম, তো আমি একটু এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ব্রিফিং ছিল সেই সম্পর্কে আমি একটু ছোট করে, মাসুদ কামাল আপনি কিছু যুক্ত করতে চান কিনা? আপনি কি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেই একমত, নাকি আপনি যুক্তরাষ্ট্র যেটা বলছে সেরকম কিছু? শুনেন, এখানে একমত দ্বিমতের কোনো সুযোগ নেই, এবং এটা খুব একটা জরুরি বিষয় না। এটা হলো আমেরিকা এবং চীনের সমস্যা। আমাদের সমস্যা হলো যে আমাদের এখানে রোগী সুস্থ হচ্ছে কম। পৃথিবীর যে কটা দেশে মৃত্যুর চেয়ে সুস্থের সংখ্যা কম, সেরকম দেশের মধ্যে আমরা হলাম শীর্ষস্থানে। আমাদের 110 জন মারা গেছে, 87 জন সুস্থ হয়েছে। এটা পৃথিবীর কোথাও নাই। মানে এত কম সুস্থ। আমাদের সময় একেবারে শেষ হয়ে এসেছে। আশিস সৈকত এবং মাসুদ কামাল, নিশ্চয়ই পরবর্তীতে আবার যেদিন যুক্ত হবে আপনাদের কাছ থেকে আরো অনেক শুভ। ধন্যবাদ আপনাদের দুজনকেই। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে এখনকার আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।